মনে নেই কোথায় গেছি, বহু বছর আগে, মনে নেই। আমি যা বলছি উনি এতক্ষণ ধরে কার্তিক গণিতটা যা বললেন আপনারা এক লহমায় এবার বুঝতে পারবেন ওনার আরতি, ওনার আবেদন, ওনার নিবেদনটা। একটা জায়গায় গেছি, সেই জায়গার নামটা আমার মনে নেই, জায়গাটাও মনে নেই। এরকম উৎসবের কথাবার্তা, উৎসব শেষ হয়েছে। আমি এখানে এসেই যেমন সুবলদার মেজমের বাড়ি শ্রাবণীর ঘরে গিয়ে একটু চা খেলাম, আগেরবারও খেয়েছিলাম, এবারও গিয়ে একটু চা খেলাম। ওই রকমই শেষ হওয়ার পর আমাকে চলবে একটু চা খেয়ে আসবে, সামনের বাড়িতে একটু দেখি, কোন বাড়ি মনে নেই। কি বলবো, আপনি তো বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে আমি অ্যাস্টনিশড হয়ে গেছি। ওরকম বাড়ি সত্যি আমি আমার জীবনে দেখিনি। কি অসাধারণ বাড়ি! সে বাড়ি থেকে তো অবাক হাঁ করে তাকিয়ে দেখতে দেখতে বাড়ির ভেতরে অন্দরমহলে কি ঢুকলাম। আমাকে বলে এখানে আপনি বসুন। সেই সোফা সেট দেখে তো আমি অবাক, বিস্মিত, কেননা আমার এই জীবনকালের মধ্যে ওরকম সোফা সেট আমি দেখিনি। আমি বলি এখানে বসবো, বলে হ্যাঁ বসুন। ঠক করে বসার সঙ্গে সঙ্গে এক হাত মাটির মধ্যে সোফার মধ্যে গেড়ে গেলাম। এত স্পঞ্জি, এত নরম, হঠাৎ করে এরকম করে লাফাচ্ছি বসে। আমি বললাম লাফাতে বললাম বাদরের মতো, অসাধারণ! আপনার এই সোফা বাপের জীবনে প্রথম ওই পাশা ঠেকিয়ে বসলাম। অসাধারণ সোফা, সত্যি। তাকিয়ে দিয়ে গেল যে বাবা রে, এই সোফার যে রং, এই কাঠের যে রং, মেঝের যে রং, দেয়ালের যে রং, ছাদের যে রং, পর্দার যে রং, কি কম্বিনেশন! অসাধারণ সুন্দর। আর যিনি ওই যে কার্তিকটা বলছিলেন অর্ধাঙ্গিনী, মনোবৃত্তানুসারিণী, সহধর্মিনী, উনি ওখানে দাঁড়িয়ে কাপড়টা এর উপরে গোটাতে আঁচলটা ভালো লেগেছে আপনার? ভালো লেগেছে বলে? ভালো লেগেছে বলে তো বলতেই পারছি না ভালো করে। কি বলবো আপনাকে, আমি ভালো লেগেছে, আর খুব ভালো লেগেছে। এই যা দেখছেন না, সব আমি একা একা করেছি। একা মানে এই সকালবেলায় ছেলেকে স্কুলে যাওয়া, মেয়েকে গান শিখতে দেওয়া, ওখান থেকে ছেলেকে টেনে নিয়ে আসা, কোচিংয়ে ঢুকিয়ে দেওয়া, কোচিং থেকে টেনে নিয়ে আসা, সাঁতারে পাঠিয়ে দেওয়া, সাঁতার থেকে টেনে নিয়ে আসা, আঁকতে পাঠিয়ে দেওয়া, আর্ট থেকে টেনে নিয়ে আসা, আবার নাচতে পাঠিয়ে দেওয়া, ব্যায়াম করতে পাঠিয়ে দেওয়া, জিমে পাঠিয়ে দেওয়া, এই সব করার ফাঁকে না এই সব আমি একা একা করেছি, জানো, সব একা একা করেছি। বাহ, সত্যি অসাধারণ করেছেন। ভালো লেগেছে মানে কি খাবেন? যা খাবেন। চাফি খাবেন? চাফি বাপের জীবনের নাম শুনে নিতে। চাফি বলতে হয় চা অথবা কফি, বলে ওই দুটো থেকে একটু খামচে নিয়ে নিয়েছি। চায়ের চা আর কফির ফি দুটোকে একসাথে জুড়ে ককটেল বানিয়ে চাফি করছি। খাবেন? আমি কোনোদিন খাইনি। খাই একটু। চলে গেল চাফি বানাতে। আমি বসে আছি, যেমন সুবল সাহাদ উৎসব করছেন, এই যে বলরাম কি নাম কি জানা, বাবলু জানা যেমন উৎসব করছে, এটা তো খুব ব্যস্ত, অনেকের দায়িত্ব কর্তব্য সম্পাদন করছেন। উৎসব শেষ হলে পরে অনেক তো রিলিফ হয়ে গিয়ে সেই ভদ্রলোক যিনি উৎসবের আয়োজন করেছেন, উনি একটু রিলিফ হয়ে ওই ঘরে ঢুকে, নিজের ঘরে ঢুকে আমার উল্টো দিকে সোফাতে খারাপ করে বসে হাত দুটো পেছন দিকে দিয়েই বলছেন, আমার নিন্দে করছিল বুঝি? না, নিন্দে করে কেন বলেন? এত করলাম, এ করতাম, এগুলো আমি এগুলো সব বলেছি। তারপরে বলেনি যে এত কিছু করলাম, ওনার মন পেলাম না, আমি এটাও বলেছি। এত কিছু করেছি, আপনার মন পাইনি, আপনি চিনতে পারেননি, এগুলোও বলেছি। আচ্ছা, আপনি মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ হোস্টেলে পড়ে রাজসভায় দেখেছেন? সচক্ষে দেখিনি, টিভিতে দেখেছি। টিভিতে বস্ত্রহরণ করছে, এটা আমি দেখেছি। দুঃশাসন টেনে যাচ্ছে। আচ্ছা, ধরুন যদি শ্রীকৃষ্ণ পিছন থেকে বস্ত্রের যোগান না দিত, কি হতো? আর সর্বনাশ হয়ে যেত। আচ্ছা, আপনি বলুন, আমার বউ যে আপনাকে এতক্ষণ বলেই করেছে। আমি যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত এই যোগান না দিতাম, বউ রাত্রের মধ্যে ঘুরতে পারতো? আপনি বলুন তো। না, একদমই পারতো না। দাদা কি বলবো বলুন, এত করলাম, চিনতে পারলাম না, মন পেলাম না। এরই মধ্যে চাপে এসে গেল, আর ভদ্রলোকটা পা ছড়িয়ে বসে আছে। এই ঠ্যাঙের ওপরে একটা, দুটো বাচ্চা এসে চুপ করে গেল, একটা চুমু খেলো। আর কে? বলে আমার ছেলে। তাই? বাহ, বিউটিফুল। কি নাম দিয়েছেন? বলে এর নাম বুলেট আর এর নাম রকেট। আমি বিউটিফুল। একটা উড়বে আর একটা ফাটবে। যখন উড়বে আর ফাটবে তখন কে পাবেন, বুঝতে পারবেন সহধর্মিনী কাকে বলে, মনোবৃত্তানুসারিণী কাকে বলে, অর্ধাঙ্গিনী কাকে বলে, বধূ কাকে বলে, স্ত্রী কাকে বলে। তখন এগুলো একটার পর একটা মুদিখানার দোকানের ফর্দের মতো আমার কাছে নেমে আসবে। আর তখন এরকম করে চাপড়ানো ছাড়া অল্পের কিছু বেরিয়ে গেছে। মুখের থেকে থুতু, বন্দুকের থেকে গুলি, একবার বেরিয়ে গেলে ওই রাস্তার থুতু আর জিভে নেওয়া যায় না, বন্দুকের গুলি আর ম্যাগাজিনে ভরা যায় না, এগুলো বেরিয়ে গেছে। তখন আর আফসোস করে লাভ নেই।
সুতরাং আমরা কোন মতকে বিশ্বাস করি? অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনারা কোন মতকে বিশ্বাস করেন, কোন ধর্মমত, অনুকূলচন্দ্রের ধর্মমত কি, অনুকূলচন্দ্রের মতবাদ কি? এই যে তপন কিছুক্ষণ আগে তপন সমাজের কথা বলছিলেন, অনুকূলচন্দ্রের ধর্মমত, ধর্ম আদর্শ, মতবাদ কি? নিশ্চয়ই এই প্রশ্ন তো মানুষ করতেই পারে। হ্যাঁ, আমাদের একটা মতবাদ আছে। অনেকে আমাকে বলেন আমরা এসব বিশ্বাস করি না। শুধু আপনি না, পৃথিবীতে মেরুকরণ হয়ে গেছে, মেরুকরণ হয়ে গেছে। একদল বিশ্বাস করেন, একদল বিশ্বাস করেন না। আমি এটাকে মানি না, এটাকে বিশ্বাস করি না। এই অধিকার, এই স্বাধীনতা ঈশ্বর আমাকে দিয়ে পাঠিয়েছেন। আমি যেমন আমার বাবা গোবর মজুমদার, সবাই বলছিল আমি যদি আমার বাবার সামনে দাঁড়িয়ে বলতাম আমি তোমাকে বাবা বলে মানি না, বাবা আমাকে কি করতে পারে? আমি যদি আমার মাকে বলতাম আমি তোমাকে মা বলে স্বীকার করি না, আমার মা আমাকে কি করতে পারে? খুব বেশি হলে বাড়ি থেকে তাড়াতে পারে, আরো বেশি ক্ষমতা হলে আমাকে খুন করতে পারে। এর বেশি ক্ষমতা আমার বাবার, আমার মায়ের নেই, এর বেশি ক্ষমতা নেই। ঠিক সেই রকমই ঈশ্বরের ক্ষমতাটা আমার বাবাকে আর মাকে যেমন দিয়ে পাঠিয়েছেন, আমাকেও দিয়ে পাঠিয়েছেন। আমি এটা বিশ্বাস করতেও পারি, আমি এটা বিশ্বাস নাও করতে পারি। অনেকে আমাকে বলেন আপনারা এই বয়সে দীক্ষার কথা বলেন, এই বাচ্চা বাচ্চা ছেলেদের দীক্ষার কথা বলেন, এইসব তো বুড়ো বয়সের কাজ। এইসব এখন দীক্ষা টিক্ষা নিয়ে কী হবে? এখন লেখাপড়া শিখবে, এখন পড়াশোনা করবে, এখন র্যাঙ্ক করবে, এখন এইসব কথা বলেন কেন? হ্যাঁ, ঠিক বলেন, খারাপ তো বলেন না। তাই এখানে আমাদের মত কি? ওরা বলেন যে আমরা সব ধর্ম দীক্ষা গুরু মানি না, আমরা নাস্তিক। এই নাস্তিক কথাটা কিন্তু একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন, মননশীলতায়, চিন্তনশীলতায় ভেবে দেখবেন কথাটা সম্পূর্ণ আনসাইন্টিফিক টক। কেননা নাস্তিক বলে কোনো কথা হয় না। নাস্তিক কথাটার মধ্যে আছে ন ও স্থি। আমি যখন দাঁড়িয়ে আছি, আমি যখন বলছি আমি বিশ্বাস করি না, আমি মানি না, তখন আমার অস্তিত্ব যেখানে আছে আমি নাস্তিক করে হই। এই কথাটা অসিদ্ধ কথা, অশুদ্ধ কথা। সুতরাং বলতে পারি আমি এটাকে বিশ্বাস করি না। হ্যাঁ, নিশ্চয়ই এই কথা আমি বলতে পারি। এই বিশ্বাস করা এবং না করার ক্ষেত্রে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মত হলো খুব সায়েন্টিফিক, খুব সায়েন্টিফিক। ঠাকুরের ছোট ছেলে, ঠাকুরের কনিষ্ঠ আত্মজ, তিনি 1978-এ এই ভারতবর্ষে হোমো ট্রান্সপ্লান্টেশনের প্রথম ফার্স্ট পিএইচডি ডক্টর, প্লাস্টিক সার্জারিতে ওই সাবজেক্টে তিনি ভারতবর্ষের 1978-এ প্রথম পিএইচডি ডক্টর, যার বায়োগ্রাফি ভারত সরকার তার গভর্নমেন্ট ইয়ার বুকে প্রকাশ করেছে, ডক্টর প্রচেতারঞ্জন চক্রবর্তী। সেই প্রচেতারঞ্জন চক্রবর্তী ওনার সন্তান, কনিষ্ঠ সন্তান, তিনি এত বড় ডক্টর, তিনি তার বাবাকে প্রশ্ন করছেন। ইনি এই ভদ্রলোক শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী যাকে জন্ম দিয়েছেন তার সন্তানকে, ইনি নন ম্যাট্রিক, ইনি ম্যাট্রিক পাস করেননি। পাবনা হিমায়তপুর থেকে দেওঘর পর্যন্ত ম্যাট্রিকের সার্টিফিকেট নেই। তার সেই সময় কোনো সোশ্যাল এস্টাবলিশমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশন নেই। এই বাবাকে তার পুত্র, যিনি ওরকম অ্যাচিভ করেছেন ডিগ্রি, উনি ওনাকে প্রশ্ন করছেন বাবা বিশ্বাস কাকে বলে, বাবা বিশ্বাস কাকে বলে। আজকে প্রত্যেকটা বিষয় ওই কবে ঘি খেয়েছি, কবে পাশে শুয়েছি, কবে পাতে বসেছি, কবে তার হাত ধরেছি, কবে তার সঙ্গে ঘুরেছি, এইসব কথা কি সৎসঙ্গ আন্দোলন বিশ্বাস করে না? আপনি ঘুরতেই পারেন, পাশে শুতেই পারেন, খেতেই পারেন, দেখতেই পারেন, আমি দেখিনি। কিন্তু আমাকে তো বুঝতে হবে বিষয়টা। আপনি যে দীক্ষার কথা বলছেন, গুরুর কথা বলছেন, ধর্মের কথা বলছেন, বিষয়টা তো আমাকে বুঝতে হবে। আমাকে যে বিশ্বাস করতে বলছেন, বিশ্বাস করুন, বিশ্বাস করে আমাকে ভালো করে জানতে হবে। What is the faith? What is the beliefness? এটা আমাকে বুঝতে হবে ভালো। ঠাকুর সেই সময় বলছেন বাবা বিশ্বাস কি জানো, তুমি একবার ডিকশনারি দেখো। আমি লটস অফ ডিকশনারি, কেননা ফ্রম এ চাইল্ডহুড আমি আমার শৈশবকাল থেকে, একদম শিশুকাল থেকে এই যে বিগ্রহের ব্যক্তিত্বের অস্তিত্ব, আমি ঠিক যেরকম দূরত্বে দাঁড়িয়ে আছি এখন, এইরকম দূরত্বই আজীবন আর শৈশব তার কাছে বড় হয়েছি, লালিত পালিত পোষিত বর্ধিত হয়েছি। আমার কানে শোনা, আপনাদের যেমন দেখছে আমার চোখে দেখা, ঠাকুরের কাছে লটস অফ ডিকশনারি আমি দেখেছি। কোনো জেনারেল লাইব্রেরিতে সাধারণত থাকে না, সব রকম ডিকশনারি, সব রকমের ডিকশনারি। ঠাকুর বললেন যে বাবাই শোনা একবার ডিকশনারিটা দেখো। আপনারাও দেখে নেবেন। ডিকশনারিটা দেখা হচ্ছিল জ্ঞানেন্দ্র মোহন দাসের ডিকশনারি, বাংলা অভিধান। তার মধ্যে লেখা আছে বিশ্বাস ইজিক্যাল টু বি হাইফেন তালিবর সয়বয় দন্তেশ্বয় হসন্ত শস, মানে হচ্ছে শ্বসন ক্রিয়া।
শ্বসন ক্রিয়া, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, অর্থাৎ বিহিতভাবে বিনায়িতভাবে যে শ্বসন ক্রিয়া চলে তার নাম হচ্ছে বিশ্বাস। ঠাকুরকে তখন বললেন এর সাথে বিশ্বাসের সাথে তুমি যে বিশ্বাসের কথা বললে রিলেশন কি? ঠাকুর বললেন আমি তোমাকে যা অ্যাক্টিভেট করতে বলেছি দীক্ষা দিয়ে, আমি তোমাকে যা ইমপ্লিমেন্ট করতে বলেছি দীক্ষার সময়, আমি তোমাকে তোমার চরিত্রে তোমার জীবনে যা মূর্ত জীবন্ত করে তুলতে বলেছি, তার প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু বাধা আসে। তাকে বিনায়িত করে যখন তুমি চলতে পারবে তখনই তুমি তার প্রতি বিশ্বস্ত যেমন হবে, তোমার ভিতরে বিশ্বাসও ঠিক তেমন করে আসবে। বিনায়িত মানে ধরুন আমার নাকটা উপরে, ঈশ্বর এমন জায়গায় নাকটা দিয়েছে আমাকে, যদি এখানে একটা ব্লোয়ার চার্জ করে, এক্ষুনি আমার নাকে যদি কেউ একটা ব্লোয়ার চার্জ করে, আমি এই কথা বলতে বলতে ডান দিকে বা বাঁ দিকে হেলে পড়ে যাবো, আমার হার্ট অ্যাটাক পড়ে যাবে। কেন? আমার লাং অ্যালভেওলের ভেতরে যতটুকু বাতাস যাওয়া প্রয়োজন আমি জোরে শ্বাস নিতে পারি, ওই যতটা টেনে শ্বাস নিচ্ছে অতটাই শ্বাস কিন্তু আমার লাঙে যাচ্ছে না। কতটা যাচ্ছে? ফুসফুসের মধ্যে, নাকের মধ্যে কিছু লোম আছে, যে লোমগুলো ওই বাতাসকে আন্দোলিত করে করে পরিমাণ মতো যথার্থ বাতাস আমার লাং অ্যালভেওলেতে পৌঁছে দিচ্ছে বলে আমার শ্বসন ক্রিয়া চলছে। কাজলদা ঠাকুরের ছোট ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বেশ তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু বাবা তুমি আমাকে বোঝাও এক্ষুনি, এই আমি আর তুমি কথা বলছি, এক্ষুনি এই মুহূর্তেই যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, ছেলে বা মেয়ে কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমরা বড় হয়েছি আমাদের নাকে লোম আছে, কিন্তু যে সন্তান এক্ষুনি জন্মগ্রহণ করলো বাবা তার নাকে তো লোম নেই, তাহলে তার ক্ষেত্রে এটা কী করে অ্যাপ্লিকেবল, কী করে এটা প্রযোজ্য? সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বলছেন, কেন বাবাই শোনা, তুমি তো ডাক্তার, তুমি তো বড় ডাক্তার, তুমি তো জানো যে আমাদের ঠোঁটের মধ্যে, আমাদের নাকের মধ্যে, আমাদের জিভের মধ্যে, আমাদের মায়ের ফ্যালোপিয়ান টিউবের মধ্যে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে সিলিয়া, যে সিলিয়ার মধ্য দিয়ে টক ঝাল তেতো মিষ্টি আমরা বুঝতে পারি। নাকের মধ্যেও সিলিয়া আছে, ওই এক্ষুনি যে জন্মালো লোম না ওঠা পর্যন্ত ওই সিলিয়া বাতাসকে বিনায়িত করে নিয়ে যায়। এই বিনায়িত যে করবে তার নাম হচ্ছে বিশ্বাস। যখন গিয়ে পৌঁছলো তাকে বিশ্বাস বলা হয়। আর এটা মাঝে মাঝে বিঘ্ন হয়ে যায়। কি করে বিঘ্ন হয়? যদি আমার কোনো দুর্যোগ এসে যায়, যে যজন যাজন ইষ্টভীতি সব কথা এনারা বললেন, এটা পালন করতে করতে কি আমার কোনো ইভলিউশন হলো না। আমার যত চাহিদা ছিল, যত ক্রেভিংস ছিল, আমি দীক্ষা নিলাম সুবল স্যার কাছে, কিন্তু দীক্ষা নেওয়ার পরে আমি যা যা মনে করে দীক্ষা নিয়েছিলাম তার একটাও ফুলফিল হলো না। আমি তো কি স্ট্রেট ওনাকে বলবো, সুবলদা আপনি আমাকে দীক্ষা দিলেন, আমাকে কিছু পেলাম না, আমাকে কিছু হলো না। ঠাকুর এখানে আরো সার্টিফিকেট, তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে কড়াই পাওয়ার জন্য, কড়াই পাওয়ার জন্য আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাকে প্রেসক্রিপশন দিয়ে দিল, আমি ডক্টরকে গিয়ে 15 দিন পরে বললাম, ডাক্তারবাবু সবই তো পাইছি, কিন্তু ওইটা না আমার বাড়ির থেকে বহুদূর কাছে যে দোকান এখানে নাই, আমি খাইতে পারিনি, আর যে কিনে আনবো সে আমার সময় নেই। ডাক্তার আমারই পচাল পাড়া বেশিক্ষণ শুনবে না, বেল টিপে বলবেন গার্বেজ করলে নেক্সট। এত বকবকানি ডাক্তার আমার শুনবেন না, আমার ওষুধ খাওয়ার দায় ডাক্তার গ্রহণ করবে না, ডাক্তার প্রেসক্রিপশন করে ছেড়ে দিয়ে বলবেন গো চলে যাও, খেলে কি খেলে না, পেলে কি পেলে না, এই দায়িত্বটা তোমার। ঠিক একই অ্যানালজিতে বলা যেতে পারে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জাস্ট আ ফিজিশিয়ান, জাস্ট আ ডক্টর, তিনি আমাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন। কি প্রেসক্রিপশন? ফার্স্ট মন্ত্রটি উচ্চারণ করতে বলছেন, আমি অক্রোধী। এবার আমার বউ আমার পরে এমন কথা বললো, কিরকম ধরুন আমি আজকে একটু কাছাকাছি আছি তো, এই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই তাড়াতাড়ি যখন পৌঁছে যাবো বাড়ির দিকে, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বউ তো এরকম করে ঠ্যাং মেরে দিয়ে রিমোট হাতে করে নিয়ে ওন তাকিয়ে আছে, পরপর 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 স্টার জি আকাশ পরপর চলছে, একটার পর একটার পর চলছে, তাকিয়ে আছে। এর মধ্যে আমি ফট করে ঘরে ঢুকে গেলাম, চাবি খুলে গিয়েই বললাম, ও আজ দেখুন তাড়াতাড়ি বাড়ি এসছি, চা হবে? কিছু বললাম না, ছোট্ট শব্দ। তারপরে আশ্চর্য তাকিয়ে ভাববে, প্রত্যেকটি তার 10টা 11টার ফিরে আজকে একবার গোত্তামের ঢুকে পড়েছি, যখন একবার ক্লাইম্যাক্স সিনটা হচ্ছে সিরিয়ালে, সেই সময় ঢুকেছে ঘড়ির গোত্তা খাওয়ার মতো। কিচ্ছু বলবে না, এখন চুপ করে একটু শব্দ করলো, তারপর ধীর পায়ে হেঁটে গেল। এখন মেশিন বেরিয়েছে, সিসমোগ্রাফে আমরা ধরতে পারি ওই হাঁটাটা আর আমি যখন ভালোবেসে আদর করে মিষ্টি করে কথা বলবো তখন হাঁটাটা, দুটো হাঁটার মধ্যে আপনারাও বুঝতে পারবেন কতটা পার্থক্য।
তখন হেঁটে চলে গেল, তখন যে ইলেকট্রিক হিটারে বা ওভেনে চা করে দিয়ে ডাইনিং টেবিলে ঠাস করে কাপ আর ডিশটা রাখা, সেই শব্দটা, আর ভালো করবো শুনছো, হ্যাঁ গো এরো কতক্ষণ ধরে দাঁড়িয়েছে, খাও না গো, এই বলা, তখন ঠাস করে রেখে দিয়ে আবার সিরিয়ালে বাকিটা দেখতে গিয়ে বলো দিয়েছে অনেকক্ষণ, কি এলো। কি সুন্দর ভাষাগুলো এখানে। ঠাকুর কেন প্রাসঙ্গিক, কেন অপরিহার্য, কেন অনিবার্য। ওনার একটা বই আছে, বইটির নাম হচ্ছে শিক্ষা বিধান। ওর মধ্যে তিনি পরিষ্কার ভাষায় বলছেন, ভাব ভাব ভাষাকে নিয়ে আসে, ভাষা ভাবকে নিয়ে আসে, ভাব ভাষাকে নিয়ে আসে। তুমি সবসময় ভাব মুখে থাকতে চেষ্টা করো। এই ভাবটাকে আবার আনফোল্ড করছেন, আবার ক্লারিফাই করে বলছেন, ভাব কামস ফ্রম ভূ, ভয় দীর্ঘ। ভূ মানে হচ্ছে টু বি, হওয়ার আবেগ। তাহলে আমি কি হতে চাই, কেমন হতে চাই, সেই প্রেসক্রিপশনটা যদি শ্রী শ্রী ঠাকুর আমাকে দিয়ে বলেন তুমি এরকম হও এবং এরকম হতে চাও, এইটা যদি আমাকে তিনি এক্সারসাইজ করতে দেন, আমি জিজ্ঞেস করছি এই মতটা কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, পাকিস্তানি, হিন্দুস্তানি, চায়না, রাশিয়া, আমেরিকা, এর সাথে ইন্টারন্যাশনালি গ্লোবালি কোনো তফাৎ, কোনো পার্থক্য, কোনো দূরত্ব কি খুঁজে পায়? যে কোনো ফিজিশিয়ান আজকে বালিতে, জার্মানিতে, ফ্রান্সে, আমেরিকাতে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করা যায়, একটা লোক যদি রেগে যায় এবং আধ ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট পর রাতটা কমেও গেল, তখন কি বলে সরি কিছু মনে করবেন না, রেগে গিয়েছিলাম, বলে ফেলেছি, কিছু মনে করবেন। আমি যদি বলি যা বলে ফেলছেন ওটা গেলেনি, আপনি আমাকে যা বলেছেন ওটা গেলেনি, সে কি গিলতে পারবে? পারবে না তো। তারপর এই যে বলে ফেলেছি, যে রেগে গেলাম আবার কমে গেলাম, এই যে সামান্য ফ্র্যাকশন, এখনকার ফিজিশিয়ানরা কি বলছে জানেন, এই যে সামান্য ফ্র্যাকশন আমি রেগে গেলাম, হোল ব্লাডটা আমার ব্রেন কর্টেক্সে চলে গেল, আমার সেরিব্রাল কর্টেক্সে টোটাল ব্লাডটা পৌঁছে গেল, যার ফলে কি হলো, আমার গোটা শরীরে ইস্কিমিয়া দেখা দিল। আজকে, কালকে, পরশু, 15-20 বছর বাদে ইস্কিমিয়াতে অ্যাটাক হতে পারি আমি। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি আনসাইন্টিফিক প্রেসক্রিপশন আমাকে করেছেন, কি ভুল বলেছেন? আমি অক্রোধী, ডু ইট প্র্যাকটিস, নাও ডু ইট লাইক এ রেসিপ্রোকাল সিস্টেম। তুমি এটাকে ক্রমাগত অভ্যাস করতে থাকো। আমি যদি এই অভ্যাসটা করি, আমার বউ যদি আমাকে বলে নাও গেল, আমি কি করব? আমি তার কজ আর রিজনসকে আইডেন্টিফাই করবো। সে তো আমার শত্রু নয়, আমিও তার শত্রু নই। তাহলে কথাটা বলার পেছনে কারণ কি, এর রুট কোথায়, আমি সেটাকে ইনভেস্টিগেট করব। আর ইনভেস্টিগেট করতে করতে তার প্রতি আমার বিরক্তি তো আসবেই না, একটা সুন্দর হৃদ্য পরিবেশ আমিও টেনে ফিরিয়ে নিয়ে আসতে পারি, যে আমার হাতের বাইরে চলে যাচ্ছিল টেনে নিয়ে আসতে পারি। তখন এই হাঁটাটা যদি ওরকম হয়ে ওঠে, হাঁটাটা মুহূর্তের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে। তার মুখের ভাষা যদি ওরকম হয়েও থাকে, মুহূর্তের মধ্যে ভাষা আবার স্বাভাবিক হয়ে আসবে। একটা ওই কম্পিত মাটির উপরে একটা বীজ, যে মাটি এখনো তৈরি হয়নি, উর্বর হয়নি, সেই মাটিতে যদি বীজ ফেলা যায়, সেই বীজের ফসল আর একটা উর্বর সুন্দর মাটিতে বীজের ফসল একই রকম হবে কি? আমরা সবাই বলবো না না না, একই রকম হবে না, একই রকম হবে না। এটা আমরা বুঝি, থিওরিটিক্যালি বুঝি, ফিলোসফিক্যালি বুঝি। কার্তিক বণিক সেইটাকে বাস্তব দৃষ্টিকোণ থেকে, বিজ্ঞান মনস্ক দৃষ্টিকোণ থেকে একটা লিফলেট বার করে আমাদের বলছেন, আমাদের ঘর, আমাদের বিবাহ, আমাদের দাম্পত্য, আমাদের সংসারকে এভাবে তৈরি করো। লাভ কার? আমার। আমি পশ্চিমবঙ্গে থাকি, ভারতবর্ষে থাকি, লাভটা আমার। কেননা আমার দেশে, আমার মাটিতে ভালো সন্তানের অবতরণ ঘটতে পারে। এই জন্য সুবল সাহা আপনাদের কাছে হাত পেতে ভিক্ষেছে, উৎসবের আয়োজন করছেন। কেন? উৎসব কথাটার মধ্যেই আছে যা শ্রেয়কে সৃজন করে, যা সংহতি সমাবেশ সৃষ্টি করতে পারে, তারই নাম হচ্ছে উৎসব। যা গণ সংহতি সমাবেশ সৃষ্টি করে। এখানে আমাদের রক্ত, বর্ণ, বংশ গোত্রের কোনো সম্মেলন নেই। অ্যাপার্ট ফ্রম অল দিস থিং, আমরা প্রত্যেকে এখানে বাঁচতে, থাকতে এবং বৃদ্ধি পেতে চাই, কিন্তু তার ব্যাকরণ, বিজ্ঞান, পদ্ধতি, প্রকরণ আমরা ভালো করে অ্যাপ্লাই বা অ্যাক্টিভেট করতে পারি না বলেই দীক্ষার প্রয়োজন। আপনারা ডিকশনারি খুলে দেখবেন, দয় দীর্ঘই ক্ষীয় হসন্ত, দিক মানে হচ্ছে প্রবর্তন করা। বাচ্চা ছেলে, 3 বছর বয়স হয়নি, আমি গিয়ে বললাম তোমার ছেলেকে, বলে প্লে স্কুলে ভর্তি করিস। বাবা রে বাবা, যা দুরন্ত হয়েছে কি বলবো। আমি রান্নাঘর থেকে এখানে আস্তে আস্তে কি গরম দুধ রেখেছি, হাত দিয়ে দিয়েছি, আর হাতে সেই ফসকা ফসকা পরিষ্কার নেই, এখানে মুশকিল। প্লে স্কুলে দিয়ে দিয়েছি, অন্তত 3 ঘন্টা তো নিশ্চিন্ত। আশ্চর্য হয়ে গেলাম আমি। এই বাচ্চাটাকে ওখানে কি করে বলে, ওখানে এই বাচ্চাটা ফিরে এসছে, বাবা বলো তো
এ পরপর করে যাচ্ছে, বি সি ডি পরপর করে যাচ্ছে, একদম পরপর। আমি বাহ, বলো তো বয়াকার বয়াকার, বাবা ময়াকার মা, বাহ কি সুন্দর। এই 3 বছর বয়স আমি এখনই পরপর করে বলে যাচ্ছে। তোমার তো রোজ প্রণাম করে, প্রণাম করবে কেন? আরে ময়াকারে মা বলছে, তোমাকে একবার প্রণাম করে না? ঠাকুর পরিষ্কার ভাষায় বলছেন, তুমি কি কোনোদিন ওর বাবাকে প্রণাম করেছ? প্রণাম মানে কি? প্রকৃষ্ট রূপে নত হওয়া, প্রকৃষ্ট রূপে নত হওয়া। বিবাহ মানে কি? বিশেষভাবে বহন করা। আমি আগেই যে কথাটা বলেছিলাম সেই কথাতে ফিরে দেখি, রাগ হবে কেন? তুমি যদি আমায় বিছানা ভিজিয়ে ঘুম ভাঙিয়ে জাগিয়ে না দিতে, তাহলে আমার ঘুম ভাঙা তোকে বলো? এরকম একটা পুরুষ এখন আমরা খুঁজে পাচ্ছি না, এরকম একটা নারী আমরা খুঁজে পাচ্ছি না, যার ফলে এই পায়ে আর এ পায়ে রকেট আর বুলেট একটা ফাটছে একটা উঠছে, আর তার ফলে আমাদের নাভিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে। কখনো কাগজের পাতায়, কখনো দূরদর্শনের ছোট্ট বাক্সের মধ্যে দেখতে পাচ্ছি। ফিরবো আবার ফিরবো এই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার এই একই বিছানায় দুজনে কতদিন শুয়েছে বলতে পারেন? 7 মাস কয়েকদিন, পুরো 8 মাস হয়। 7 মাস কয়েকদিন দুজনে একই বিছানায় শুয়ে, একই ঘরে একই ছাদের নিচে 7 মাস কয়েকদিন। তারপর নহবতে গেছে। এই যে 7 মাস কয়েকদিন শুয়েছেন, আমি দেশে বিদেশে বহু বিশ্ববিদ্যালয়ে বহু সেমিনারে গেছি, বহু বিশ্ববিদ্যালয়ে গেছি। এই আগামী 13 তারিখে আমি ঢাকা যাব, ঢাকা ইউনিভার্সিটিতে যাব, আগামী 13 ফেব্রুয়ারি। বহু দেশে আমি গেছি। আর সেখানে গিয়ে আমি অনেকে জিজ্ঞেস করি যে এখন গোটা ইউনিভার্স জুড়ে, গোটা ওয়ার্ল্ড জুড়ে উমেন্স লিগ, নারী স্বাধীনতা, নারী আন্দোলন, নারী প্রগতি নিয়ে চর্চা হচ্ছে। ইয়াস, ভালো, কনগ্রাচুলেট করছি তাকে, এটা ভালো। কিন্তু হোয়াট ইজ দ্য মিনিংস অফ স্বাধীনতা? হোয়াট ইজ দ্য মিনিংস অফ নারী স্বাধীনতা, উমেন্স লিগ কাকে বলে? এর তাৎপর্য কি? উই ডোন্ট নো থরলি। ফিলোসফিক্যালি বলে, থিওরিটিক্যালি বলে ভালো করে জানি না। আমি একটা ছবি বলছি, এটা লিপিবদ্ধ করা, আমি আপনাদের কাছে উপস্থাপিত করছি, উদ্ধৃত করছি। একদিন দুপুরবেলায়, এই 7 মাস কয়েকদিন পার হয়েছে, একদিন দুপুরবেলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিছানায় শুয়ে আছে। আমি জানি না কোনো MA, MSc, MCom, কোনো MPhil, ডক্টরেট, PhD, ডিলিট এরকম প্রশ্ন করতে পেরেছে কিনা, কোন নারী এরকম প্রশ্ন করতে পেরেছে কিনা তার স্বামীর কাছে, তার পুরুষের কাছে, তার বরের কাছে। আমি জানি না, আমার এখনো জানা নেই। আপনারা ভেবে জানবেন, আপনারা দেখবেন, শুনবেন। আমি খালি পড়ে আপনাদের কাছে উপস্থাপিত করছি। একদিন দুপুরবেলা শুয়ে আছে, আর ঠাকুরের পায়ের তলে মা হাত বুলিয়ে দিচ্ছে। হাত বোলাতে সবচেয়ে কঠিন বলে এখনো আমার মনে হয়, সবচেয়ে কঠিন একটি প্রশ্ন অবতার বরিষ্ঠায় সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণকে তিনি করলেন। কি বললেন জানেন? পায়ের তলে হাত বোলাতে বলছেন, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি। ঠাকুর হাতটা কপালের উপরে ছিল, হাতটা সরিয়ে মা পায়ের কাছে হাত বোলাচ্ছে, মায়ের চোখের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, হ্যাঁ করবে বই কি, নিশ্চয় করবে। এবার হাতটা বোলাতে বলছেন, আমি তোমার কি? কি কঠিন একটি প্রশ্ন, আমি তোমার কি? 50 বছর বিবাহিত জীবন সেলিব্রেট করছে এমন একটা জায়গায় আমি গেছিলাম। 25 বছর সেলিব্রেট করছে দাম্পত্য জীবন এমন একটা পার্টিতে আমি গেছিলাম আমন্ত্রিত হয়ে। আমি কাপড়কে জিজ্ঞেস করেছি, এই প্রশ্ন যদি আপনার ওয়াইফ, আপনার বেটার হাফ আপনাকে করে, হোয়াট ইজ ইউর আনসার? বোকা প্রশ্ন। 25 বছর সেলিব্রেট করছে, আবার কি? আমার বউ 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে উত্তর দিয়ে দেবে। আমার কি? আবার 25 বছর একসাথে কাটাচ্ছে আমার বউ, আবার কি? খুব ইজি আনসার। শ্রীরামকৃষ্ণের আনসার এত ইজি নয়। তিনি কি বললেন জানেন? যেই এই প্রশ্নটি করলেন, ঠাকুর হাতটা সরিয়ে নিলেন, নিয়ে বললেন, কি কাণ্ড বলো দেখি। সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে আমারই হাতে ভোগ খায়, মালা পরে, কথা কয়, আই ভর দুপুরে ওই ভবতারিণী এই জগদম্বা হয়ে আমার কেমন পদসেবা করছে গো। হাত দুটো কপালে ঠেকিয়ে বললেন, তুমি যে আমার এই গো, তুমি যে আমার। এই সম্মান এবং সম্বন্ধের শ্রদ্ধা রিলেশন যদি এস্টাবলিশ হয়, তাহলে সেই মাটি কেমন হয়
আর সেই মাটিতে বীজ কেমন করে ফেললে কেমন ফসল হয় এ আর আলোচনার প্রয়োজন হয় না। ঠিক আছে, নিষ্প্রয়োজন বলতে কোশ্চেন ডাজ নট অ্যারাইজ অ্যাট অল। শেষে তখন অনুকূল চন্দ্র যদি এই বিধি এবং বিজ্ঞানকে এস্টাবলিশ করতে চান আর সুবল সাহাদের মতো মানুষ লোকের কাছে হাত পেতে ভিক্ষে করে যদি এই সম্মেলনের ব্যবস্থা করে আমাদের প্রত্যেক ঘরে ঘরে এই রিলেশনশিপকে অ্যাক্টিভেট করতে চাই, তাকে যদি দীক্ষা বলা হয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে খুব অন্যায় পাপ কিছু করছেন? এটি ঠাকুরের ধর্মমত যে আমাদের ধারণ করে রাখে, এইটি আমাদের ধর্মমত যে আমাদেরকে পালন করতে শেখায়, পোষণ করতে শেখায়, বর্ধন করতে শেখায়। এইটি আমাদের আধ্যাত্মিক পথ, যেখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের বৈশিষ্ট্যকে সম্পোষণ দিয়ে সম্যক প্রকারে বর্ধনার প্রতি এগিয়ে নিয়ে যেতে পারি। এটিকে আমরা পূরণ, পোষণ, পরিচর্যায় সংহতির এক এবং অদ্বিতীয় মার্গ বলে চিহ্নিত করতে পারি। এটা আমাদের শিক্ষার একটা পথ। এই বয়াকার যেমন বলছি, আর প্রত্যেক দিন আমি আমার সন্তানকে শেখাচ্ছি, বাবা তুমি একটা কাজ করো, সামনে বেরিয়ে গিয়ে গাছের থেকে একটা ফুল নিয়ে এসো। কেন মা? আরে নিয়ে এসো, ওই ভদ্রলোকের পায়ে সকালবেলা একটা ফুল দাও, দিয়ে হাঁটু মোড়ে হাত জোর করে বলো, পিতা পিতা আমার জীবনের উৎস, আমার অসহায় শৈশব থেকে তোমার স্নেহ, মায়া, মমতা, ক্ষমা, ভালোবাসা, পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছো। আমি যদি সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি বলি, বাবা আর একটা ফুল নিয়ে এসো, ওই পায়ে দাও, দিয়ে বলো, মা আমার জননী, আমার তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার অসহায় শৈশব থেকে আমাকে তুমি মানুষ করে তুলেছো। সেই ছেলে আমার কাছে কিছু গোপন করতে পারে, সেই ছেলে আমার কাছে কিছু লুকোতে পারে। আমার সেই ছেলের উপরে কখনো অবিশ্বাস, সংশয়, সন্দেহ, অনির্ভরতা আসতে পারে। বিকজ আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদ বিঘরিয়সী। বোধ কাকে বলে? এই কোশ্চেন যখন শ্রী ঠাকুরের কাছে আসে, শ্রী ঠাকুর তখন বললেন, শোনা, দেখা, জানা এবং বোঝা। শোনা, দেখা, জানা এবং বোঝা এর মিলিত সমাবেশের নাম হচ্ছে বোধ, যাকে আমরা রিয়ালাইজেশন বলি। ঠাকুর একটি বাণী দিয়ে বলেন, আই সি, আই নো, আই ফিল, আই লোকেট। আপনি লোকেট ওয়ার্ডটি ইউজ করলেন কেন? ঠাকুর বলেন, লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ, লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ। তাহলে আমি যাই করে থাকি, যে অবস্থায় পার হয়ে থাকি, এখন যে অবস্থায় আছি, আমি তো এখনই এটাকে অ্যাক্টিভেট করতে পারি, এখনই পারি। বেটার লেটার নেভার। এই জন্য এই শ্রেয়কে সৃজন করবার জন্য আজকে উৎসব। আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত কি দীক্ষিত না, দ্যাটস নট দ্য কোশ্চেন। আমি ঠাকুরকে বিশ্বাস করি বা না করি, দ্যাটস নট দ্য কোশ্চেন। যেমন আগের বিশ্বাসের একটা এক্সপ্লেনেশন ঠাকুর দিলেন, আর একটা এক্সপ্লেনেশন দিয়ে বয়হস্যি তালিবর্ষয় বয় বিশ্ব। আপনারা ডিকশনারি দেখবেন, বিশ্ব মানে যেমন ইউনিভার্স, ওয়ার্ল্ড, গ্লোবাল, এগুলোকে আমরা বুঝি। বিশ্ব মানে আর একটা মানে আছে, যার নাম হচ্ছে অনুপ্রবেশ করানো, ইনহেরিট করানো। প্লাস যুক্ত অস, অদন্তেশ্বর হসন্ত। অস মানে এক্সিস্টেন্স, আমি যে টিকে আছি। অস মানে অস্তিত্ব। সুতরাং আমার এই অস্তিত্বের মধ্যে আমি যা অনুপ্রবেশ করাবো, দ্যাট ইজ কল্ড বিশ্বাস, ফেথ অ্যান্ড বিলিভ। কনভিকশন তৈরি হয় এখান থেকে। ঠাকুর সেই কারণে বলছেন, হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক। ভালো করে কথাও বলতে শিখিনি, ভালো করে কথাও বলতে জানি না। একদিন ঠাকুরের মাহাত্ম্য, তার লীলায়িত, তার মাধুর্যমণ্ডিত জীবনের মধ্যে এই জপ, এই দীক্ষার 4টে অক্ষরের বীজ নাম যখন আমরা জপ করতে থাকি, আরেকটি কি আশ্চর্য ম্যাজিক। আমরা জানি রামচন্দ্র 4টে অক্ষর, আমরা জানি বাসুদেব 4টে অক্ষর, আমরা জানি যীশু খ্রিস্ট 4টে অক্ষর, আমরা জানি মোহাম্মদ 4টে অক্ষর, আমরা জানি মহাপ্রভু 4টে অক্ষর, আমরা জানি রামকৃষ্ণ 4টে অক্ষর, আমরা এখন বসে আছি অনুকূল 4টে অক্ষর, আমাদের যে জপ করার বীজ মন্ত্র 4টে অক্ষর। কি আশ্চর্যভাবে আমাদের তিনি এক সূত্রে অচ্ছেদ্য বর্ণ হয়ে আমাদের পরম্পরার প্রতি সশ্রদ্ধ, বিনত, আনত করে তুলে তিনি আমাদেরকে এই পদ্ধতি প্রকরণের মধ্যে তিনি বলছেন, নাম করলে পরে তোমার ভিতরে তীক্ষ্ণতার জাগরণ ঘটবে। ওকে প্রশ্ন করলেন, দীক্ষা নিলে কি হয়? দুটো আঙুল করে ইনস্ট্যান্ট আনসার দিয়ে বললেন, ইমিডিয়েট, ইনস্ট্যান্টলি দুটো জিনিস ইনক্রিজ করে। কি? অবজারভেশন অ্যান্ড দেন ফার্দারনেস, পর্যবেক্ষণ এবং তার ক্রমাগতি।
এই পর্যবেক্ষণ যদি আমার থাকে, তাহলে এই পর্যবেক্ষণকে যদি আমার অস্তিত্বে অনুপ্রবেশ করাই, তাহলে পরে আশা করা যায় আমাদের পরিবেশ, আমাদের সংসার, আমাদের পরিস্থিতি, আই এম ভেরি ভেরি মাচ অপটিমিস্ট, আমি খুব আশাবাদী।